গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক, ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদেরই এই কাজ। এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন যশোয়া। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুদানের সীমান্তবর্তী আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। যুদ্ধ চলমান, জানালো আইএসপিআর। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অংশ নেবেন নির্বাচনে, প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়, নিরাপত্তার সব ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি, রায়েরবাজার স্মৃতিসৌধে রাত 12টার পরই শুরু আনুষ্ঠানিকতা, নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন। এবং সমুদ্র পরিবহন বাণিজ্যে হিস্সা বাড়াতে চায় বাংলাদেশ, 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা, প্রথমবার যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এভার কেয়ারের সিসিইউতে তার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে হামলায় অংশ নিয়ে একজনের ছবি প্রকাশ করেছে ডিএমপি। হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা চলছে তদন্ত। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে। বিকেলে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এখানে আরো কারা কারা জড়িত বা তাদের ভূমিকা কি ছিল সেগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। ইগনোর করা হয়। এদিকে জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, হাদির উপর হামলার ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। প্রার্থীরা নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দমনে শিগগিরই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে অভিযোগ করে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা 11টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। এদের প্রতিহত করতে আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরও ঘটার শঙ্কা তার। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। একদিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হাদির ওপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে 15 ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। আমাদের জুলাই পরবর্তীতে জাতি হিসেবে হাদির এমন পরিণতি রাজনৈতিক সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, তৎসজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিন আর ঢুকবে না। রাজনৈতিক সুশীলরা শত্রুকে বন্ধু হিসেবে পরিচয় করেছে বলে মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আবারও দেশকে দিল্লির কাছে বেচে দেওয়ার নাটক চলছে। এ সময় ইনকিলাব মঞ্চের পৃষ্ঠপোষক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আগামী 15 ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেন। গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাদের 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কঠিন করে তুলতে ঢাকা ও চট্টগ্রামে গুলির ঘটনার মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি আরও বলেন, নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, উদ্বেগ আর উৎকণ্ঠা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উঠে আসে এ প্রসঙ্গ। আলোচনায় গুলির ঘটনাকে ফায়দা লোটার চেষ্টা হিসেবে দেখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে নিজের অতীত শঙ্কার কথা মনে করিয়ে দেন তারেক রহমান। বলেন, ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ,
এই দেশ ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। সকালে কর্মসূচির উদ্বোধনী সেশনে যে কোনো অজুহাতে মব তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুদানের সীমান্তবর্তী আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও 8 জন। রাত 10টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে ISPR। নিহত 6 শান্তিরক্ষীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতি নিচ্ছে জাতি। নির্বাচন সামনে রেখে জাতি যাতে স্বস্তিতে দিবসটি পালন করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রাত 12টার পর থেকেই জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে রাষ্ট্রকে মেধাশূন্য করতে ডিসেম্বর মাস জুড়ে পরিকল্পিতভাবে রাজাকার আলবদরদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাবও। শনিবার সকালে প্রস্তুতি দেখতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। দিবসটি মর্যাদার সাথে উদযাপিত হবে, অনেক বেশি আমরা চেষ্টা করছি জনগণ যেন তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রটাতে এসে স্বস্তি পায়। তরুণ প্রজন্মের অনেকেই 14 ডিসেম্বরের নানা আয়োজনে শেষ মহড়া দেন এদিন। জানান শেকড়কে ভুলে গেলে এগোতে পারবে না জাতি। যে বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড সেটাকে যে ভেঙে দিতে চেয়েছিল, সেই কালো ইতিহাসকে আমরা স্মরণ করে আমাদের মাঝে ধারণ করার জন্য এসেছি। আমরা চাই যে তারা যে ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল সেইটার রিকভার যেন আমরা করতে পারি। 1971 বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা শেকড় বলতে পারেন। তো সেই শেকড়টাকে যখন ভুলে গিয়ে আমরা এগোবো তখন আসলে আমরা এগোতে পারবো না, আমরা আরও বেশি পিছিয়ে যাব। মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের ইট উইল দেন বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরের নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতি আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ।
এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে একটি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির স্বার্থে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহ নগরীর গোলকি বাড়িতে একটি 5তলা ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, আমি আছি সেই হেলে পড়া বাড়িটির সামনে। এটি ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি বাইলেন এলাকায়। এখানে একটি বহুতল ভবনের বেসমেন্টের কাজ চলছিল। এই সময় পাশের যে 5তলা একটি আবাসিক ভবন সেটি পশ্চিম উত্তর দিকে কিছুটা হেলে পড়েছে। পাশাপাশি এই ভবনটির চারপাশেই কিন্তু যে নিচতলার চারপাশ জুড়ে কিন্তু এখানে দেখতে পেয়েছি যে ফাটল ধরেছে। এখানে যারা স্থানীয় যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে ইংল্যান্ড প্রবাসী SM রিয়াজুল আমিনের মালিকানাধীন এই 5তলায় ভবনটিতে সন্ধ্যার পরপর নিচতলায় ফাটল দেখা দেয় এবং ফাটল বাড়ার সঙ্গে সঙ্গে ভবনটি হেলে পড়ে এবং এই বাসিন্দারা এরপরে আসলে বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিস এবং থানায় খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসে তারা এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়ে এই ভবনে যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ভবনের যে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ সেটিও কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে এখানে এই ভবনের পাশে একটি ডেভেলপার কোম্পানির বহুতল ভবন নির্মাণ কাজের কারণেই কিন্তু ভবনটি হেলে পড়েছে এবং এখানের যে পুরো এই 5তলা ভবনের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ফাটল দেখা দিয়েছে এবং এই ঘটনায় কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মীরা এই ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাসিন্দাদের নিরাপদে নামিয়ে দিয়েছেন এবং এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন যে এখানে যে বেসমেন্টের কাজটি চলছিল সেটি পরিকল্পিতভাবে হচ্ছিল না বলে তারা অভিযোগ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গোলকিবাড়ি এলাকা থেকে সবশেষ। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। মিয়ানমার সীমান্তে দেশটির ভেতর থেকে আবারও আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়। ভোরে টানা 1 ঘন্টা হোয়াইকং সীমান্তের ওপারে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে বাজার সংলগ্ন 3 জনের বাড়িতে গুলি লাগে বলে দাবি স্থানীয়দের। এছাড়া উত্তরপাড়ার নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে সীমান্তের কোনো বাসিন্দা হতাহত হননি। বাসিন্দাদের সাবধানে চলাফেরার জন্য সতর্ক করছেন জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যরা। দেশের বাইরের খবর। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মুসলিম। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠনের যৌথ প্রতিবেদন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন তারা। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এটি কার্যকর হলে দেশটির নাগরিকত্ব ব্যবস্থায় একটি বর্ণভিত্তিক দ্বিস্তরীয় কাঠামো তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময়ের বিস্তারিত জানাবেন সাব্বির মিথুন। যশো, আপনাকে আবারও ধন্যবাদ।